প্রায় ১৫০ বছর আগের কলকাতা বললেই আমাদের চোখের সামনে নবজাগরণের বাংলা ভেসে ওঠে বা হয়তো আলোচনায় আসে সিপাহী বিদ্রোহের খণ্ডচিত্র। অথচ তখনও শহর কলকাতায় ছিল চুরি, ঠকবাজি, খুনের মতো একাধিক সামাজিক অপরাধ। আর রেড কাজ করেছিলেন কলকাতার ডিটেকটিভ ডিপার্টমেন্টে। যুবরাজ সপ্তম এডওয়ার্ড যখন কলকাতায় এসেছিলেন তখন এই রেড সাহেব ছিলেন তাঁর দেহরক্ষী। আরও পরে শহর কলকাতার অপরাধ জীবনের সেই অভিজ্ঞতা নিয়ে লিখেছিলেন এভরি ম্যান হিজ ওন ডিটেকটিভ বইটি। আজ থাকছে সেই বইয়ের আ জেন্টল শার্পার শীর্ষক লেখাটি। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শহর কলকাতার এইরকমই সব রোমহর্ষক গল্প। আপনি শুনছেন ক্লক টাওয়ার। আমরা পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের গল্প নিয়ে আসি প্রত্যেক সপ্তাহে, মানে গল্প হলেও সত্যি। আমাদের প্রত্যেকটি পর্ব তৈরির পেছনে থাকে আমাদের একাধিক সদস্যদের কঠোর পরিশ্রম। আপনাদের ছোট্ট সমর্থন আমাদের পৌঁছে দিতে পারে আরও অনেক মানুষের কাছে। তাই লাইক করে সঙ্গে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটি এক্ষুনি। শুরু হচ্ছে আজকের পর্ব, আ জেন্টল শার্পার। শহরে খোলা চার্লস নেফিউ অ্যান্ড কোংয়ের নতুন শোরুমখানায় বছর কয়েক আগে এক অদ্ভুত চুরি হচ্ছিল। শোরুমের সাজানো শোকেস থেকে দামি পাথরের আংটি চুরি হয়ে যাচ্ছিল। তার জায়গায় চোর ঝোঁটা পাথরের আংটি রেখে যাচ্ছিল। ব্যাপারটা আমি হাতে পাওয়ার পরে গিয়ে ২-৩ দিন তদন্ত করে বুঝলাম ঘটনার সঙ্গে বাইরের কারো যোগ রয়েছে। যেমনটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করছিল যে দোকানের ভেতরের কেউ জড়িত, আমি কিন্তু সেরকমটা মনে করিনি। তবে আমার ধারণা সঠিক প্রমাণ করতে চোরটিকে আগে ধরতে হবে। নকল আংটিগুলি ইতিমধ্যেই ট্রেগুলো থেকে সরিয়ে ফেলা হয়েছিল। আমি পরামর্শ দিই সেগুলো আবার যথাস্থানে রেখে দিতে। যদি এই চুরি বাইরের কেউ করে থাকে তাহলে সে আবার এসে প্রথমেই ওই ট্রেগুলো দেখবে। যদি সে দেখে সেখানে আর নকল আংটিগুলো নেই তাহলে সে আর চুরি করবে না। আর যদি দেখে সে আংটিগুলো তখনও সেখানেই আছে তাহলে সে আবার চুরির চেষ্টা করবে। পরিকল্পনা মতোই আংটিগুলোকে যথাস্থানে রেখে দেওয়া হলো। আমি ছদ্মবেশে একটি ডেস্কে বসে পড়লাম, যেখান থেকে দোকানে প্রবেশ করা প্রত্যেকটি ক্রেতার চালচলনের উপর সমানভাবে নজর রাখা যায়। প্রথম দিনটায় তেমন কিছু ঘটল না। দোকান বন্ধের সময় আংটিগুলো পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেল যে সেদিন কোনো আংটি খোয়া যায়নি। দ্বিতীয় দিন দোকানে স্বাভাবিকের তুলনায় একটু বেশি ভিড় ছিল। দোকানে উপস্থিত ক্রেতাদের মধ্যে আমি একজন সুদর্শন বাবুকে দেখতে পেলাম। চোখে চশমা, হাইকোর্টের উকিলদের মতো বেশভূষা, বুকের ওপর একটা সোনার অ্যালবার্ট চেন ঝুলছে। তিনি দোকানের এক কোণে রাখা দামি আংটিগুলির কেসের দিকে এগিয়ে গেলেন। বেশ শান্তভাবেই চশমার উপর দিয়ে দেখতে থাকলেন। আমি লোকটিকে দেখে মনে মনে বললাম, ওহে বৎস, তোমার চশমাটি যে দেখি দেখার তুলনায় অন্য কাজে বেশি ব্যবহার হচ্ছে, তোমাকে তো চোখে চোখে রাখতে হবে। আমি লোকটির দিকে নজর রাখলাম। চশমা পরা ভদ্রলোক স্বস্তির নিঃশ্বাস নিয়ে আবার চশমার কাচের মধ্যে দিয়ে দেখতে দেখতে পরের শোকেসের দিকে এগিয়ে চললেন। সেখানেও কিছুক্ষণ দেখার পর তিনি কাউন্টারের কর্মীটিকে আঙুল দিয়ে নির্দেশ করে কাচে ঢাকা শোকেসের মধ্যের আংটিগুলো দেখতে চাইলেন। তিনি আংটির পাথরগুলি চশমার উপর দিয়ে চোখের সামনে ধরে দেখতে থাকলেন। হঠাৎ দোকানের কর্মীটির পাশের একটি কাজে ডাক পড়লেই বাবুটি সেদিকে একবার নজর দিয়ে একটা আংটি নিয়ে আলোর কাছে এসে আরও ভালো করে পর্যবেক্ষণ করতে থাকলেন। আমি লক্ষ্য করে দেখলাম বাবুটি চশমার উপর দিয়ে হাতের অংশটির তুলনায় কাউন্টারের উল্টো দিকে থাকা কর্মীটির দিকেই নজর রেখেছেন বেশি। এই ব্যাপারটা কিছুক্ষণ চলল। সুযোগ পেতেই বাবুটি আংটিখানা সেই ট্রেতেই রেখে দিলেন আবার। এই ব্যাপারটি যখন হচ্ছে আমি তখন কতগুলো ব্যাপার খেয়াল করি। বাবুটির চোখে যেন উৎকণ্ঠা, মুখের বাঁ দিকটা যেন মৃদু কেঁপে ওঠে, ফলে ভদ্রলোকের গোঁফটিও কম্পিত হয়। আসলে ভেতরের ভয় কাজ করতে শুরু করেছিল। বাবুটি আংটিটি নামিয়ে রাখার পরেই একটি অপেক্ষাকৃত কম দামি খুবই সাধারণ ক্যাটি সোনার আংটিটি প্রায় না দেখেই কিনে নেন। বাবুটি আংটির দাম
ক্যাশে মিটিয়ে দেন এবং বাদবাকি টাকা হাতে ফেরত পেতেই দোকান থেকে বেরিয়ে যাওয়ার জন্য তড়িঘড়ি শুরু করেন। অবশ্য তার আগেই তাকে কাগজের নোটগুলোতে সই করার বাহানায় অপেক্ষা করানো হতে থাকে। আমি এই সুযোগে ম্যানেজারের ঘরে গিয়ে যে ট্রেটি থেকে বাবুটিকে আংটি দেখানো হচ্ছিল সেটি পরীক্ষা করার অনুরোধ করি। দেখা যায় ট্রে থেকে 500 টাকার একটি হীরের আংটি গায়েব, আর তার জায়গা নিয়েছে একটা ঝুটা পাথরের সস্তা আংটি। দোকানের মধ্যে হই হট্টগোল এড়াতে বাবুটিকে ম্যানেজারের ঘরে নিয়ে গিয়ে তাকে চুরির অভিযোগখানা তুলতেই প্রথমটায় তিনি অস্বীকার করেন। অবশ্য যখনই আমরা বলি যে তাকে সার্চ করা হবে, তখনই তিনি আংটি চুরির ব্যাপারটা মেনে নিলেন। জহরত চুরির মতো ব্যাপার বহু ক্ষেত্রেই শিল্পের সমতুল্য। তবে এই পৃথিবীতে অনেক সময়ই উন্নত শিল্প সৃষ্টির তুলনায় সহজ রাস্তা বেছে নেওয়া হয়। চকচক করা দামি হিরে সেই গোত্রের মধ্যে পড়ে যাকে মাইক্রোস্কোপ ও অভিজ্ঞ চোখ ব্যতীত চেনা সহজ নয়। ঠকবাজদের জন্য ঠিক সেটাই সুযোগ, কারণ তারা জানে হলদে আফ্রিকান হিরেকে যদি সাময়িকভাবে কিছু সময়ের জন্য নীলচে স্টিল রঙের চকচকে হীরার মতো দেখতে করে ফেলা যায়, তাহলে সেটার দাম একটা মহামূল্যবান আসল হীরের সমান হয়ে যাবে। আর তা খুব সহজে এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে করা সম্ভব। হলুদ রঙের কমপ্লিমেন্টারি রং হল বেগুনি। আলোকবিজ্ঞানের সূত্র অনুযায়ী দুটি কমপ্লিমেন্টারি রং একত্রে সাদা রং তৈরি করে। কেউ যদি হলুদ রঙের একটি মূল্যহীন পাথরকে কিছুক্ষণ অ্যানিলিন ভায়োলেট রঙের দ্রবণে ডুবিয়ে রাখে, তোলার পর দেখা যাবে সেটা শুদ্ধতম জলের একটা ফোঁটার ন্যায় চকচকে উজ্জ্বল হীরের রূপ ধারণ করেছে। যদিও এই ঠকবাজিখানা সাবান আর জলের মাধ্যমে সহজেই ধরে ফেলা যায়। কেমন লাগলো আজকের পর্ব? অবশ্যই জানান কমেন্টে। শহর কলকাতার আরও অপরাধের কাহিনী রয়েছে আমাদের ঝুলিতে। ধীরে ধীরে সব আনবো চ্যানেলে। শুধু একটাই অনুরোধ, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আজকের পর্ব পাঠে ছিলাম আমি শঙ্খ। মূল রচনা আর রেড, ভাবানুবাদ ও স্ক্রিপ্ট কৌশিক রায়, সাউন্ড ডিজাইনে শঙ্খ, কভার সুচিস্মিতা, ভিডিও এডিট ইনভিজিবল ম্যান। আগামী সপ্তাহে আমরা আসছি আরও একটি নতুন পর্ব নিয়ে, তাই সঠিক সময়ে সবার আগে নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তাহলে দেখা হচ্ছে আবার পরের শুক্রবার ঠিক রাত 9টায়। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।